হ্যালো স্টুডেন্টস, আমরা ক্লাস 12-এর বায়োলজিক্যাল সায়েন্সের অন্তর্গত মলিকুলার ইনহেরিটেন্স অফ বায়োলজি অর্থাৎ বংশগতির আণবিক ভিত্তি এই যে অধ্যায়টি রয়েছে তোমাদের ইউনিট 2 এর মধ্যে, আজ এই অধ্যায়টির থার্ড পার্ট অর্থাৎ তৃতীয় পর্ব আমরা শুরু করতে যাচ্ছি। তো লাস্ট পর্বগুলির মধ্যে অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় পর্বের মধ্যে আমরা ডিএনএ, আরএনএ এগুলি সম্পর্কে জেনেছিলাম, ডিএনএর গঠন সম্পর্কে জেনেছিলাম, আরএনএর টাইপ সম্পর্কে জেনেছিলাম, পলিনিউক্লিওটাইড চেন সম্পর্কে জেনেছিলাম। সেকেন্ড পার্টের লাস্টে যখন আমরা দেখেছিলাম যে রেপ্লিকেশন পদ্ধতি অর্থাৎ সেন্ট্রাল ডগমার মধ্যে যেটা পড়ে তার মধ্যে আমরা দেখেছিলাম যে রেপ্লিকেশন সেমি কনজারভেটিভ অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল। তো এই অর্ধ সংরক্ষণশীল যে ব্যাপারটি সেটা তোমাদের আমি লাস্ট ক্লাসের মধ্যে একটা ছবি এঁকে দেখিয়েছিলাম, কিন্তু বিজ্ঞান তো আর আমার কথায় বা তোমার কথায় চলবে না। বিজ্ঞান তোমাকে জানতে চাইবে যে কোন পরীক্ষার দ্বারা তুমি প্রমাণ করবে যে রেপ্লিকেশন বা ডিএনএ প্রতিলিপিকরণ অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ মোডে চলে। সেমি কনজারভেটিভ এই মোডটা তোমরা একটা ছবি দিয়ে লাস্ট ক্লাসে দেখেছিলে। তো আজকেই আমরা ওই ডিএনএ প্রতিলিপিকরণ যেই পদ্ধতিতে আছে সেটার মধ্যে এইবার আমরা আজকে দেখব যে রেপ্লিকেশন যেই পদ্ধতিটি হয়ে থাকে, রেপ্লিকেশন, এই রেপ্লিকেশন পদ্ধতি হলো সেমি কনজারভেটিভ অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি, অর্ধ সংরক্ষণশীল পদ্ধতিতে হয়। তাহলে ডিএনএ যে এই অর্ধ সংরক্ষণশীল এই যে ঘটনাটি রয়েছে, এই অর্ধ সংরক্ষণশীল করতে গিয়ে 1958 দুজন বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল তারা একটি পরীক্ষা করেছে। তাহলে দেখো এই সেমি কনজারভেটিভ যে ব্যাপারটি আছে, তোমাকে তাহলে অর্ধ সংরক্ষণশীল জিনিসটা কি সেটা তোমাকে জানতে হবে। তো লাস্ট পার্টটা যদি একটু তুমি রিমাইন্ড করো, তুমি দেখতে পারবে অর্ধ সংরক্ষণশীল মানেটা হচ্ছে যদি এরকম প্যারেন্টাল স্ট্যান্ড কোনো ডিএনএ থাকে, এই একটা প্যারেন্টাল স্ট্যান্ড ডিএনএ, এই ডিএনএ থেকে যখন প্রতিলিপিকরণের দ্বারা ডিএনএ তৈরি হবে তার একটি স্ট্যান্ড প্যারেন্টাল থাকবে এবং যে ডটার বা নতুন স্ট্যান্ডটি তৈরি হবে সেটি নিউলি ফর্মড হবে। এটা হলো সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল একটা পদ্ধতির নর্মাল ডেফিনেশন। যে অর্ধ সংরক্ষণশীলে কি হয়, যে নতুন বা স্ট্যান্ড বা ডটার স্ট্যান্ডটা তৈরি হয় সেটা নিউলি ফর্ম ডটার স্ট্যান্ড হয়। তো এটা তো আমি নর্মালভাবে দেখেছি। লাস্ট পার্টটা তুমি যদি কন্টিনিউয়েশন দেখো তাহলে ওখানে দেখবে আমি জেনারেশন 1 জেনারেশন 2 করে দেখিয়েছিলাম। তো এই সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল এই পরীক্ষাটি বিজ্ঞানী মেসেলসন এবং স্টাল এই দুজন বিজ্ঞানী ইন দ্য ইয়ার অফ 1958 তারা পরীক্ষাটি করেন। তো এই মেসেলসন এবং স্টাল এই যে পরীক্ষাটি আছে, এবং তুমি জানো এই চ্যাপ্টারের মধ্যে কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা রয়েছে। যেমন গতদিন ক্লাসের মধ্যেও যে ডিএনএর সঠিক জিনবস্তু তার একটি টিপিক্যাল এক্সপেরিমেন্ট আমরা দেখেছিলাম। সেটাতে আমরা দেখেছিলাম যে T2 ব্যাকটেরিওফাজের ওপরে যে পরীক্ষাটি হয়, হার্সেচেসের পরীক্ষা এরকম। তো প্রতি বছরই দেখা যায় তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এরকম কিন্তু একটি পরীক্ষা তোমাদের বর্ণনা চলে আসে লং কোশ্চেন হিসাবে। তো আমার প্রিয় শিক্ষার্থী, আমি যেহেতু তোমাদের সিলেবাসটা পুরো ডিটেলসই এবং থরোলিই পড়াচ্ছি এবং তোমরা ভবিষ্যতে নিটের প্রিপারেশন রেখেই আশা করি এগোচ্ছ, তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি ক্লাসগুলো কোনো সময় মিস করে যাও, তোমরা সিকন ইউটিউব চ্যানেলে সার্চ করে তোমরা এই ক্লাসগুলো কিন্তু ফার্দার দেখতে পারবে। তো যাই হোক, মেসেলসন এবং স্টাল তিনি যে রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল করেছিলেন তার জন্য তিনি 3টি প্রসেসে এই পরীক্ষাটি করে থাকেন, 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার। প্রথম যে প্রসেসটা ছিল সেটা হলো নর্মাল কালচার টেকনিক প্রসেস, অর্থাৎ নর্মালিভাবে বা আর্টিফিশিয়ালিভাবে তিনি কালচার করেছিলেন, নর্মাল কালচার টেকনিক। তো এই যে নর্মাল কালচার টেকনিক এটা কার উপর করেছিলেন, তার জন্যে মেসেলসন এবং স্টাল কি করেছিলেন, অ্যামোনিয়াম ক্লোরাইড সলিউশনের উপর নাইট্রোজেনের 2টি আইসোটোপ তিনি ইউজ করেছিলেন।
একটি ছিল নাইট্রোজেনের হেভি আইসোটোপ, যেটাকে আমরা N15 বলে ডিনোটেট করি। N15 এটা হচ্ছে তোমার ভারী আইসোটোপ এটা। এবং এই নাইট্রোজেনের যে নর্মাল আইসোটোপ তিনি ইউজ করেছিলেন সেটা হলো N14, এটা হচ্ছে নর্মাল আইসোটোপ। তাহলে এটাকে আমি নর্মালভাবে লিখলাম। এবং এই আইসোটোপ স্টাডিটা তিনি কার উপর করেছিলেন না ইকোলি ব্যাকটেরিয়াল ডিএনএর উপর কিন্তু তিনি অ্যাপ্লাই করেছিলেন। ইকোলি ব্যাকটেরিয়ার ডিএনএর উপর তিনি এই নর্মাল নাইট্রোজেন আইসোটোপ এবং হেভি নাইট্রোজেন আইসোটোপ অর্থাৎ ভারী নাইট্রোজেন আইসোটোপ দিয়ে তিনি লেবেল করেছিলেন। তো এই ব্যাপারগুলোই আমরা কিন্তু দেখব। তাহলে প্রথমে নর্মাল কালচার বা টেকনিক, তাহলে অবশ্যই সেখানে N14 থাকবে। এবং এর যে তিনি সলিউশনটা যার উপর করেছিলেন সেটা মনে রাখবে NH4Cl অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড। এই সলিউশনের উপর N15 হেভি আইসোটোপ আর নর্মাল তো N14 আছেই। তাহলে ফার্স্ট তিনি করেছিলেন নর্মাল কালচার বা নর্মাল টেকনিক করে। সেকেন্ড তিনি করেছিলেন রেডিও অ্যাক্টিভ অর্থাৎ রেডিও অ্যাক্টিভিটি লেবেলিং, বা যেটাকে তিনি নাম দিয়েছিলেন লেবেল অ্যাক্টিভিটি মার্কিং। তুমি হার্সেচেস পরীক্ষাটির মধ্যেও দেখেছিলে রেডিও অ্যাক্টিভ লেবেলিং কী করে করা হয়। এবং 3 নাম্বার স্টেপে তিনি করেছিলেন সেন্ট্রিফিউগেশন। এবং অবশ্যই এই সেন্ট্রিফিউগেশন প্রসেসটা কিন্তু ডেনসিটি ডিপেন্ডেন্ট প্রসেস অর্থাৎ ঘনত্ব নির্ভর প্রসেস। তার মানে সেন্ট্রিফিউগেশন হচ্ছে একটি খাস টাইপের মেশিনারি প্রসেস, যেখানে কি হয় টেস্ট টিউব যদি রাখা হয় তাহলে টেস্ট টিউবের নিচে যেগুলো ভারী আইসোটোপগুলো বা ভারী বস্তুগুলি আছে সেগুলো টেস্ট টিউবের নিচে অধক্ষিপ্ত হয় এবং হালকা জিনিসগুলো উপরের দিকে চলে যায়। তো এই সেন্ট্রিফিউগেশন প্রসেসটির মধ্যে অবশ্যই একটি মিডিয়াম ইউজ করতে হবে যে ভারী এবং হালকাকে সেপারেট করবে, যার জন্য তিনি ইউজ করেছিলেন সিসিয়াম ক্লোরাইড অর্থাৎ CaCl। তাহলে এই 3টে টেকনিকে তিনি তার প্রসেসটি বা তার পরীক্ষাটি কিন্তু রান করেছিলেন এবং এই পরীক্ষা দ্বারা তারপর তিনি প্রমাণ করেন অর্ধ সংরক্ষণশীল প্রসেস। তো আমার প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরীক্ষাগুলো মধ্যে যে টিপিক্যাল শর্ট কোশ্চেন টাইপের যে কোশ্চেনগুলো তোমাদের থাকে উচ্চ মাধ্যমিকে বলো, সর্বভারতীয় এন্ট্রান্স এক্সামগুলোর মধ্যে বলো, সেখানে কিন্তু এই কোশ্চেন্সগুলো তোমাদের খুব দিয়ে দেয় যে সেন্ট্রিফিউগেশনে কী ধরনের মিডিয়াম ইউজ করা হয়েছিল, কোন ধরনের নাইট্রোজেনের আইসোটোপগুলো ইউজ করা হয়েছিল, যদি আমি এই বেসিসের উপরে ধরি। তো এইবার চলো আমরা মেসেলসন এবং স্টালের পরীক্ষাটির মধ্যে চলে যাই। মেসেলসন এবং স্টাল তিনি এই 3টি প্রসেস আমি যেটি তোমাকে বললাম, এই প্রসেসটির মধ্যে প্রথমে তিনি কি করেছিলেন যে N14 অর্থাৎ ইকোলির যে ব্যাকটেরিয়াটি আছে সেই ব্যাকটেরিয়ার উপর N15 অর্থাৎ হেভি আইসোটোপ তিনি দিয়ে রেডিও অ্যাক্টিভ লেবেলিং বা মার্কিং করেছিলেন। এবার এই N15 বা ভারী আইসোটোপ দিয়ে রেডিও অ্যাক্টিভ মার্কিং করার পরে ইকোলির ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে সেই ডিএনএর যে নাইট্রোজেন মূলকগুলি রয়েছে সেই নাইট্রোজেন মূলকগুলির মধ্যে দেখা গেছিল যে N15 দ্বারা লেবেলিং হয়ে যায়। ঠিক তেমনিভাবে যখন তোমার N14 অর্থাৎ নর্মাল আইসোটোপ দিয়ে তিনি লেবেলিং করবেন তখনও দেখা গেছিল যদি নর্মাল আইসোটোপ দিয়ে করা হয় তাহলে তার ডিএনএ নাইট্রোজেন মূলকগুলির মধ্যে এই লেবেলিংটাই থাকবে, এটা সাধারণ ব্যাপার। এবার পরীক্ষাটি যখন তিনি করতে যাওয়ার পরে তারপর তিনি যখন বিভিন্ন ধরনের সিদ্ধান্তে উপনীত হন তখন তিনি একটু চমকে গেছিলেন যে পরীক্ষার রেজাল্টগুলো দেখে। তো এবার টিপিক্যালিভাবে পরীক্ষাটি দেখা যাক যে কিভাবে হয়েছিল। তো প্রথমে ধরো এরকম নাইট্রোজেনের নর্মাল মিডিয়াম যেটা অবশ্যই NH4Cl, এর মধ্যে তিনি যখন নর্মাল আইসোটোপ ইউজ করেন অর্থাৎ N14 এরকমভাবে নর্মাল আইসোটোপ দিয়ে লেবেলিং করেছিলেন, তাহলে নর্মাল সেলসগুলো দেখা গেছিল। পরবর্তীকালে এই নর্মাল সেলসের উপর তিনি নাইট্রোজেনের হেভি আইসোটোপ অর্থাৎ N15 যেটা আছে
সেটা দিয়ে রেডিও অ্যাক্টিভ লেবেলিং বা মার্কিং করে দেন। এবং সলিউশন তো অবশ্যই তোমার NH4Cl করে দেওয়ার পরে দেখা যাচ্ছে এই N15 লেবেলিং করার পরে যে ডিএনএ তন্তুগুলি আছে সেগুলো প্রত্যেকটার এরকম একটা বাঞ্চ বা গুচ্ছ আকারের পাওয়া গেছিল। তার মানে এই যে বাঞ্চ বা গুচ্ছ আকারের যে জিনিসগুলো আমরা পেয়েছি বা তিনি পেয়েছিলেন সেগুলোর মধ্যে সবই দেখা গেছিল N15 ব্যান্ড অফ আইসোটোপ। তার মানে সেই ডিএনএর ইকোলি ব্যাকটেরিয়ার ডিএনএর আইসোটোপ ডিএনএর মধ্যে N15 লেবেলিং হয়ে গেছে। বেশ ভালো কথা, এরকম বাঞ্চ বা গুচ্ছা পাওয়া গেছে, খুব ভালো বিষয়। এবার তিনি সেকেন্ড স্টেপে একটি যে কোনো স্যাম্পেল নিয়েছিলেন। কার স্যাম্পেল? এই যে হেভি আইসোটোপটা নিয়েছিলেন। তার মানে গিভ ওয়ান স্যাম্পেল, যে কোনো একটি স্যাম্পেল নিয়ে তিনি এবার কালচার করেছেন। করার পরে এই স্যাম্পেলগুলো একটি রেগুলার ইন্টারভেলস বেসিসে বা একটি নির্দিষ্ট টাইম অন্তর অন্তর, ধরো 20 মিনিট, 40 মিনিট, 60 মিনিট, 80 মিনিট, এরকমভাবে করতে করতে দেখা গেছিল যে ধরো ফার্স্ট জেনারেশন, যেটাকে আমরা 20 মিনিটস অন্তর বলেছি, সেটার মধ্যে হাইব্রিড ডিএনএর ব্যান্ড দেখা যায়, হাইব্রিড ডিএনএর ব্যান্ড। এবার তোমাদের মনে প্রশ্ন যে স্যার তাহলে এই হাইব্রিড ডিএনএর ব্যান্ডটা কি? হাইব্রিড ডিএনএর ব্যান্ড মানে এখানে যে ডিএনএগুলো তৈরি হচ্ছে তার মধ্যে N15 লেবেলড আছে এবং N14 আছে, এটি একটি ব্যাপার। এবং যখন তিনি আবার সেকেন্ড জেনারেশন অর্থাৎ 40 মিনিটস আফটার যখন তিনি স্যাম্পলটা নিয়ে দেখলেন, তখন তিনি দেখলেন যে সেখানে হাইব্রিড ডিএনএর ব্যান্ড পাওয়া গেছিল এরকম, ধরো দুটো হাইব্রিড ডিএনএর ব্যান্ড এরকম, অবশ্যই সেন্ট্রিফিউগেশন করে, এবং যে বাকি যে ব্যান্ডগুলো তৈরি হয়েছিল সেগুলো নর্মাল ব্যান্ড হিসেবে পাওয়া যায়। তাহলে এটা হচ্ছে তোমার হাইব্রিড ডিএনএর ব্যান্ড, যেটা দেখো আমি হাইব্রিড বলে লিখে দিলাম। আর বাদবাকি যে দুটো ব্যান্ড তোমার এগুলো পাওয়া গেছিল সেগুলো হচ্ছে নিউলি ফর্ম ব্যান্ড, এটাও নিউলি ফর্ম ব্যান্ড, এটাও নিউলি ফর্ম ব্যান্ড। এটা ছিল তার পর্যবেক্ষণ। তাহলে তোমার পরীক্ষার যে অ্যানালাইসিসটা বেরোলো সেটা কি, যে N14 আইসোটোপ, যেটা নর্মাল আইসোটোপ অফ নাইট্রোজেন, সেটা দিয়ে করার পর যখন তাকে আমরা নাইট্রোজেনের হেভি আইসোটোপ দিয়ে রেডিও অ্যাক্টিভিটি লেবেলিং বা মার্কিং করে দিলাম, এবং সেই একটি স্যাম্পেল নিয়ে যখন আমরা রেগুলার ইন্টারভেলসে দেখছি, তখন দেখছি প্রতিবারই একটা করে তোমার হাইব্রিড ডিএনএর ব্যান্ড পাওয়া যাচ্ছে। এবং যখন এই প্রসেসটা আবার জেনারেশন আফটার জেনারেশন তুমি করতে থাকবে, প্রতিবারের ক্ষেত্রেই কিন্তু এই হাইব্রিড ডিএনএর ব্যান্ডের যে রেশিও সেটা সেম থাকবে। তো এই জিনিসটাকে বোঝার জন্যে তোমাকে এইবার এই যে সেন্ট্রিফিউগেশন আমি যে টার্মটি আমি দিলাম, তাহলে এইটুক মধ্যে আমরা যদি এবার করি, তাহলে যদি তুমি এবার যখন সেন্ট্রিফিউগেশন করেছিলেন, তাহলে সেন্ট্রিফিউগেশনের মধ্যে কি এরকম একটি টেস্ট টিউবের মধ্যে সেন্ট্রিফিউগেশন আমরা করে থাকি। এই টেস্ট টিউবটার মধ্যে দেখা যাচ্ছে এর যে মিডিয়ামগুলো আছে, তাহলে দেখো বিভিন্ন ধরনের এরকম মিডিয়াম আমরা পেতে পারি। এবং তোমাকে প্রথমেই বলেছি এই সেন্ট্রিফিউগেশনটা কিন্তু ডেনসিটি ডিপেন্ডেন্ট সেন্ট্রিফিউগেশন প্রসেস। তাহলে এক্ষেত্রে সবচেয়ে দেখো সেন্ট্রিফিউগেশনের অর্থাৎ টেস্ট টিউবের নিচে, যেটাকে যদি একটু তুমি কালারিংভাবে করে দাও তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, এখানে ভারী জিনিসটা অধক্ষিপ্ত হয়ে যায় হলো, আর উপরের দিকে যেটা আছে টেস্ট টিউবের উপরে, সেখানে হালকা জিনিস থেকে যায়। তাহলে এটা ধরো হালকা, এই হালকা ব্যান্ডটাকে আমি ইয়োলিশ করে দেখাচ্ছি, এটা হচ্ছে তোমার হালকা ব্যান্ডটা, এই পার্টটা হলো। আর মাঝখানের যে জিনিসটি রয়েছে অর্থাৎ এই যে পার্টটি রয়েছে ধরো, এটা দেখা যাচ্ছে হাইব্রিড ডিএনএর ব্যান্ড, এই ব্যান্ডটি হচ্ছে তোমার হাইব্রিড ডিএনএর ব্যান্ড। এই তাহলে ব্যাপারটি কি কি দাঁড়ালো, এটা হলো ভারী রেডিও অ্যাক্টিভ লেবেলিং, যেটা দিয়ে সেটা দেখো টেস্ট টিউবের নিচে অধক্ষিপ্ত হয়ে গেছে। উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হালকা ডিএনএর ব্যান্ড, হালকা ডিএনএর ব্যান্ড, আর মাঝে যেটা রয়েছে
সেটা হচ্ছে হাইব্রিড, তাই তো। আর এটার মধ্যে যে মিডিয়ামটা ইউজ করেছিল সেটা তো সিসিয়াম ক্লোরাইড মিডিয়াম। এভাবে জেনারেশন আফটার জেনারেশন ভাবে এরকমভাবে আমরা সেন্ট্রিফিউগেশন করে 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 দেখতে পেয়েছি। করার পরে তাহলে এই প্রসেসটাই যদি তুমি ডিএনএর বেসিসে দেখো, অর্থাৎ ওই যে হেভি বলো বা হালকা বলো, তার মধ্যে যে ডিএনএর লেভেলটা হয়েছে, অর্থাৎ ডিএনএর যে ব্যান্ডগুলো রয়েছে, সেই ব্যান্ডগুলোকে যদি এইবার আমরা বিভিন্ন কালার ইউজ করে দেখি তাহলে কি দেখতে পারবো। তাহলে দেখা যাক, এটা হলো তোমার N15, যেটা স্যাম্পেলটা তিনি নিয়েছিলেন। তাহলে এটাকে আমি নাম দিয়ে দিলাম N15 ডিএনএ ব্যান্ড। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার কি হলো, প্রথম জেনারেশন অর্থাৎ ফার্স্ট জেনারেশন তিনি করলেন কি 20 মিনিটসে। দেখছেন সেখানে এরকম হাইব্রিড ডিএনএর ব্যান্ড। তাহলে দেখো, হোয়াইট চক দিয়ে আমি N15 বোঝাচ্ছি, আর এই কালার চকটা দিয়ে আমি N14 বোঝাচ্ছি, এটা। তাহলে এটাকে এই যে ব্যান্ডটা হলো সেটা হচ্ছে N14 ডিএনএ ব্যান্ড, আর হোয়াইট যে চকটা আমি নিলাম সেটা হলো N15 ডিএনএ ব্যান্ড। তাহলে এটা হচ্ছে ফার্স্ট জেনারেশনে দেখা গেছিল। হলো সেকেন্ড জেনারেশনে যখন করলেন, অর্থাৎ 40 মিনিটস পরে যখন তিনি সেকেন্ড জেনারেশন করলেন, এর মধ্যেও দেখো কি কি দেখা গেল। তাহলে এরকম হাইব্রিড ডিএনএর ব্যান্ড, ধরো এই একটা হাইব্রিড ডিএনএর ব্যান্ড, এই একটা হাইব্রিড ডিএনএর ব্যান্ড। তাহলে হাইব্রিড ডিএনএর মধ্যে দেখো এই কালারের চকটা হবে অবশ্যই, এই N14 N15। তাহলে এইটাকে তুমি নাম দিয়ে দাও হাইব্রিড ডিএনএ। হাইব্রিড ডিএনএ কেন হাইব্রিড ডিএনএ? কারণ তার মধ্যে দেখো একটা আছে কি N15 ডিএনএ ব্যান্ড, আর একটা আছে দেখো N14 ডিএনএ ব্যান্ড। আর বাকি যে দুটো ডিএনএ তো ব্যান্ড তৈরি হলো সেটা দুটোই কিন্তু তোমার N14 ডিএনএ ব্যান্ড। এই তাহলে দেখো এই যে N14 ডিএনএ ব্যান্ড, এবার যদি এটাকে তুমি নেমিং করে দাও তাহলে অবশ্যই এটা N14 ডিএনএ ব্যান্ড, এটাও কি N14 ডিএনএ ব্যান্ড, আর এটা তো হাইব্রিড, তার মানে N14 15 দুটোই রয়েছে। তাই এই পরীক্ষা দ্বারা তাহলে সিদ্ধান্ত এটাই আসা গেল যে রেপ্লিকেশন অর্ধ সংরক্ষণশীল অর্থাৎ সেমি কনজারভেটিভ মোডে চলে। কেন? তার কারণটা হলো এই যে যখন প্যারেন্টাল স্ট্র্যান্ড থেকে ডিএনএ অর্থাৎ নিউ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে, তার মধ্যে একটি স্ট্র্যান্ড প্যারেন্ট থেকে আসছে, আর বাকি স্ট্র্যান্ডগুলো দেখো তার নিউলি ফর্ম স্ট্র্যান্ড তৈরি হচ্ছে। এরূপভাবেও 60 মিনিট 70 মিনিটস করে করেও যদি আমরা করি, প্রতিবারই দেখব কিন্তু হাইব্রিড ডিএনএর ব্যান্ডের রেশিও সেম থাকবে। হালকা ব্যান্ড ভারী ব্যান্ড তো থাকবেই। ভারী ব্যান্ড যেগুলো হবে বা ভারী বস্তুগুলো সেটা সেন্ট্রিফিউগেশনের নলে অর্থাৎ টেস্ট টিউবের নিচে অধক্ষিপ্ত হবে, আর হালকাগুলো উপরে চলে যাবে, যেটা তোমাকে আমি টেস্ট টিউবের পদ্ধতির মধ্যে দেখিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে ডিএনএর এই যে প্রতিলিপিকরণ অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশন, সেটা দেখো মেসেলসন এবং স্টালের পরীক্ষা দিয়ে প্রমাণিত হয়ে গেল যে রেপ্লিকেশন পদ্ধতিটি সেমি কনজারভেটিভ বা অর্ধ সংরক্ষণশীল পদ্ধতি। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা এই তৃতীয় পর্বের ক্লাসের মধ্যে কিন্তু মলিকুলার ইনহেরিটেন্স এই চ্যাপ্টারটি কোর পার্টগুলোর মধ্যে তোমরা ঢুকে গেছো। মেসেলসন এবং স্টালের পরীক্ষা দিয়ে তোমরা দেখে নিয়েছো, রেপ্লিকেশন পদ্ধতির মধ্যে চলে গেছো, রেপ্লিকেশন কি মোডে হয় সেটাও তোমরা জানতে পারলে। এবার আমরা ঢুকে যাব রেপ্লিকেশনের পদ্ধতির মধ্যে। তো যদি এইবার আমি বলি যে রেপ্লিকেশন, তাহলে এতক্ষণে রেপ্লিকেশন কাকে বলে সেটা কিন্তু আর বলার প্রয়োজন রাখে না। একটি ডিএনএ থেকে যখন একটি ডিএনএ তৈরি হবে সেটাকে আমরা রেপ্লিকেশন নাম দিই। তো এই রেপ্লিকেশন করতে গিয়ে রেপ্লিকেশন পদ্ধতির অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই যে বৈশিষ্ট্যগুলো আমি তোমাকে একটা করে পয়েন্ট বলবো এবং ডিসকাস করব, তোমরা অবশ্যই কিন্তু খাতার মধ্যে লিখে রাখবে। এই বৈশিষ্ট্যগুলো দিয়ে তোমাদের প্রচুর কোশ্চেন আসে এবং এনসিইআরটি যেটা সিবিএসসি বোর্ড ফলো করে, এনসিইআরটির সিলেবাসটা
যদি কেউ থরলি পড়ে যায় তাহলে কিন্তু তার নিট পরীক্ষায় অনেক হেল্প হয়। এই এনসিইআরটি সিলেবাসের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ছোট ছোটোভাবে দেওয়া রয়েছে। এবং এখানে একটি প্রশ্ন, সেটা হলো সেন্ট্রাল ডগমা, যেটা তোমাকে এর আগের দিন বলেছি। কেন সেন্ট্রাল ডগমা বলা হয়? হোয়াই ইট ইজ কল্ড সেন্ট্রাল ডগমা? তার কারণটা হচ্ছে এখানে দুটো কথা তুমি পাবে, একটা হলো অটো ক্যাটালাইটিক আর একটা হলো হেটারো ক্যাটালাইটিক। তো অটো মানে কি? অটো মানে সেলফ, অর্থাৎ নিজে নিজেই যদি বানায়, যেমন মনে করো ডিএনএ, একটি ডিএনএ থেকে নিজে নিজে রেপ্লিকেট হয়ে ডিএনএ বানাতে পারে, তাহলে ডিএনএ নেচারটি হলো অবশ্যই অটো ক্যাটালাইটিক। তো এরকমই যদি আমরা দেখি যে রেপ্লিকেশন পদ্ধতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি কি জিনিসগুলো রয়েছে, তাহলে সেই পদ্ধতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো এরকম একটি সুস্পষ্ট কিন্তু আমরা বৈশিষ্ট্যগুলো পাবো। তো এই বৈশিষ্ট্যগুলো তোমরা খাতার মধ্যে অবশ্যই নোট ডাউন করবে। প্রথম নাম্বার পয়েন্ট দেখো আছে অটো ক্যাটালাইটিক, তাহলে রেপ্লিকেশনের ফার্স্ট স্টেজ এটা। অটো মানে সেলফ, অর্থাৎ নিজে নিজেই কিন্তু রেপ্লিকেশন করে একটি ডিএনএ থেকে আরেকটি ডিএনএ তৈরি করতে পারে। ক্যাটালাইটিক কেন বলেছি? কারণ এর নেচারটা হচ্ছে ক্যাটালিস্ট। তার কারণ রেপ্লিকেশন পদ্ধতি পড়তে গিয়ে প্রচুর উৎসেচক বা এনজাইমের ভূমিকা বা রোল থেকে যায়, যে এই উৎসেচক ছাড়া রেপ্লিকেশন কিন্তু অসম্ভব। 2 নাম্বার পয়েন্টটা আছে দেখো সেমি কনজারভেটিভ। এটা আমরা একটু আগে দেখো প্রুভ করে দিলাম যে রেপ্লিকেশনকে আমরা কেন সেমি কনজারভেটিভ বলছি। তার কারণটা হচ্ছে মাতৃ ডিএনএ থেকে যখন অপত্য বা ডটার ডিএনএ তৈরি হবে, তার মধ্যে একটি স্ট্র্যান্ড প্যারেন্টাল এবং আরেকটি স্ট্র্যান্ড কি হবে? নিউলি ফর্মড। দ্যাটস ওয়াই রেপ্লিকেশন ইজ কল্ড সেমি কনজারভেটিভ মোড। নাম্বার 3 রেপ্লিকন। রেপ্লিকনটি মানে হলো যে ইউনিট অফ রেপ্লিকেশন। কারণ একটি ডিএনএ, মেনলি ইউক্যারিওটিকের ডিএনএ অনেক লম্বা হয় এবং এই লম্বা ডিএনএর মধ্যে কিন্তু রেপ্লিকেশন একেবারে শুরু করা চারটিখানি কথা নয়। তাই রেপ্লিকেশন প্রসেসটির মধ্যে কি হয়, এর ছোট ছোট খণ্ডকগুলোর মধ্যে অর্থাৎ স্মল পার্টগুলোর মধ্যে ডিএনএ রেপ্লিকেশন স্টার্ট হয়ে যায়। তাহলে রেপ্লিকন মানে হলো যে ইট ইজ দ্য ইউনিট অফ রেপ্লিকেশন, অর্থাৎ ডিএনএর যে ছোট ছোট খণ্ডে ডিএনএ রেপ্লিকেশন হওয়া। নাম্বার 4 এনার্জি কনজিউম। এটি মানেটা হচ্ছে রেপ্লিকেশন পদ্ধতির মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু তোমার এনার্জি লাগবে। যেমন আমাদের কোষের মধ্যে এনার্জি কারেন্সি প্রোভাইড করা হলো এটিপি। দ্যাটস ওয়াই সেলসের মধ্যে যে অর্গানেলস থাকে মাইটোকন্ড্রিয়া, হুইচ ইজ কল্ড পাওয়ার হাউস অফ সেল, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াকে আমরা কোষের শক্তিঘর নাম দিই। ঠিক তেমনিভাবে এই রেপ্লিকেশন পদ্ধতি করতে গিয়ে দেখা যায় বিভিন্ন বন্ড তৈরি হয়, বিভিন্ন বন্ডকে প্রথমে ভাঙতে হয়, এর জন্য প্রচুর পরিমাণে এনার্জি রিকোয়ারমেন্ট হয়। স্পেশালি সেই বন্ডগুলো ফসফেট বন্ড, ফসফেট মূলক বন্ড, তাই তো? ফসফেট বন্ড, যেমন তুমি এর আগের দিন পড়েছিলে ফসফো এস্টার বন্ড, পলিনিউক্লিওটাইড চেনে আমি শিখিয়েছিলাম। হাইড্রোজেন বন্ড, এই বন্ডগুলো। তারপরে ধরো ফসফো ডাইএস্টার লিঙ্কেজ বন্ড, এটাও খুব ইম্পর্টেন্ট, পিডিইএল, ফসফো ডাইএস্টার লিঙ্কেজ বন্ড। এই বন্ডগুলো কিন্তু অনেক বেশি এনার্জি কনজিউমিং বন্ড, তাই রেপ্লিকেশন হচ্ছে এনার্জি কনজিউমিং প্রসেস। নাম্বার 5 বন্ড তৈরি। রেপ্লিকেশনের মধ্যে অর্থাৎ প্রতিলিপিকরণের মধ্যে যে বন্ধনী বা বন্ড তৈরি হয়, তার মধ্যে হাইড্রোজেন বন্ড, পিডিইএল বন্ড, এগুলি খুবই গুরুত্বপূর্ণ। বন্ড যদি না হয় তাহলে নিশ্চয়ই নিউক্লিওটাইডগুলো তৈরি হতে পারবে না এবং একটার সাথে আরেকটি কিন্তু জয়েনিংও হতে পারবে না। এবং তুমি জানো এই যে নাইট্রোজেন বেসগুলো আছে, তার মানে অ্যাডেনিন বাইন্ডস থাইমিন বাই 2 হাইড্রোজেন বন্ড এবং গুয়ানিন বাইন্ডস সাইটোসিন বাই 3 হাইড্রোজেন বন্ড। এটা তোমরা লাস্ট ক্লাসে শিখেছো। নেক্সট নাম্বার 6 পয়েন্টটা হলো বিল্ডিং ব্লক। বিল্ডিং ব্লক ব্যাপারটা কি? এই যে রেপ্লিকেশন পদ্ধতিটি হচ্ছে তার যে বিল্ডিং ব্লক সেটা হচ্ছে নিউক্লিওসাইড মনোফসফেট। এই যে নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এগুলো আমরা লাস্ট ক্লাসে শিখেছিলাম। এর দুটি ফসফেট গ্রুপ যদি সক্রিয় হয়, কারণ ফসফেট গ্রুপ হচ্ছে মেন, ফসফেট গ্রুপগুলোই কি করে?
ফসফোএস্টার বন্ধনী থেকে যুক্ত হয়ে হয়ে একটি ধরো ফসফোএস্টার বন্ড থেকে যখন আবার দুটি নিউক্লিওটাইড তৈরি হয় ফসফোডাইএস্টার বন্ড এইভাবে তৈরি হয়। তাহলে এর যে বিল্ডিং ব্লক, এর দুটো ফসফেট গ্রুপটি যদি সক্রিয় হয় তবেই তৈরি হয় দেখো ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট। এই যে আমি তোমাকে বললাম ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট, শর্ট ফর্ম এটা ডিআরএনটিপি। এ যদি তৈরি হয়ে যায় এটি, তাহলে কি হবে, রেপ্লিকেশন পদ্ধতিটি কিন্তু করতে পারবে, কারণ ফসফোডাইএস্টার লিঙ্কেজ তখনই কিন্তু সক্রিয় হবে, অর্থাৎ ফসফোডাইএস্টার লিঙ্কেজ বন্ধনী তৈরি হবে। তাহলে এর যে বিল্ডিং ব্লক, সেই বিল্ডিং ব্লক তৈরি করতে হলে দুটো ফসফেট গ্রুপ তোমার দরকার। এই দুটো ফসফেট গ্রুপ যদি হয় তবেই কিন্তু এটি তৈরি হয়। দ্যাট মিনস কি করতে হয়, যে অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইড বা ফসফেট বন্ড, এটাকে আমরা নাম দেব বিল্ডিং ব্লক। এটা খুব ইম্পর্টেন্ট। আরেকটি কথা, রেপ্লিকেশনের মধ্যে মেনলি যেই উৎসেচকটা লাগে সেটা হচ্ছে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এরকমভাবে বলতে পারো। এই যে ডিএনএ পলিমারেজ, এটা হলো রেপ্লিকেশনের ধরো একটি উৎসেচক। এবার তুমি জানো যে কোনো উৎসেচক তার কাজের জন্য একটি সাবস্ট্রেট দরকার হয়, কারণ উৎসেচক সাবস্ট্রেট ছাড়া কাজ করতে পারবে না। তাহলে এই যে ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট, এটা হচ্ছে এই উৎসেচকের সাবস্ট্রেট হিসাবে কাজ করে। বুঝতে পারছো কি বললাম, যে রেপ্লিকেশন পদ্ধতির মধ্যে যে ডিএনএ পলিমারেজ সেই উৎসেচকটি আছে, সেটা পরবর্তী বিভিন্ন কাজ করবে, আমরা দেখব প্রসেসটার মধ্যে। এবং এই উৎসেচক কাজের জন্য কি দরকার, একটি সাবস্ট্রেট দরকার। এই সাবস্ট্রেট হলো এটা। তাহলে এটাকে আমরা বললাম বিল্ডিং ব্লক। নেক্সট পয়েন্টটিতে চলে যাও, নাম্বার 7, অরি। অরি মানে কি? এই অরি কথার অর্থ হচ্ছে অরিজিন অফ রেপ্লিকেশন, অর্থাৎ রেপ্লিকেশন যেখান থেকে স্টার্ট হয়, অরিজিন অফ রেপ্লিকেশন, এটাকে আমরা অরিসি হিসাবেও লিখি। যেই পয়েন্টটির মধ্যে বা যেই সিকোয়েন্সটার মধ্যে এই রেপ্লিকেশন পদ্ধতিটি শুরু বা স্টার্ট হয়, সেই সিকোয়েন্সটাকে আমরা ARS অর্থাৎ অটোমেটেড রিপিটেটিভ সিকোয়েন্সও নাম দিয়ে থাকি। এই সিকোয়েন্সগুলো অরিসি রিজিয়নের মধ্যে থেকে রেপ্লিকেশন পদ্ধতিটিকে শুরু করায়। নাম্বার 8, ওয়াই শেপেড স্ট্রাকচার। ওয়াই শেপের স্ট্রাকচারটি কি? যখন একটি ডিএনএর ধরো রেপ্লিকেশন শুরু হবে, তখন আস্তে আস্তে এই রেপ্লিকেশন হলে এরকম ওয়াই আকৃতির একটি স্ট্রাকচার নিয়ে নেয়। ডিএনএটি রেপ্লিকেশন শুরু হওয়ার সাথে সাথে এরকম একটি ওয়াই শেপের স্ট্রাকচার নিয়ে নেয়। তারপর বিভিন্ন এনজাইম দিয়ে তার রেপ্লিকেশন পদ্ধতিটি শুরু করতে থাকে। এই যে ওয়াই শেপের স্ট্রাকচার বা এই ওয়াই আকৃতির স্ট্রাকচার, এটাকে আমরা বায়োলজিক্যালি নাম দিয়ে থাকি রেপ্লিকেশন ফর্ক। রেপ্লিকেশন ফর্ক, এই ওয়াই শেপের স্ট্রাকচারটাকে আমরা বলে থাকি রেপ্লিকেশন ফর্ক। ঠিক আছে। নাম্বার 9, যেটা হলো আরএনএ প্রাইমার। আরএনএ প্রাইমার এটা কি? এটাও খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। এটাকে মনে রাখার একটি আমি পদ্ধতি বলে দিচ্ছি, মনে রাখবে। আরএনএ প্রাইমার এটা সবসময় 5 প্রাইমে থাকে এবং 3 প্রাইম এন্ডে এসে এ যুক্ত হয়। এই আরএনএ প্রাইমার রেপ্লিকেশন শুরু করায়। কেন? কারণ ওই যে ডিএনএ পলিমারেজ, এ একা একা কাজ করতে পারে না। ডিএনএ পলিমারেজের মেন কাজ আমরা যখন পরবর্তীতে দেখব, একটি বন্ড তৈরি করা। কিন্তু ওই ডিএনএ পলিমারেজের কাজের জন্যে এরকম আরএনএ প্রাইমার তৈরি হয়, যেগুলি ছোট ছোট নিউক্লিওটাইডস দিয়ে গঠিত হয়। তাহলে এটাও হলো রেপ্লিকেশনের মধ্যে একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়বে। তাহলে রেপ্লিকেশনের যে ফিচার্সগুলো আমরা দেখলাম, সেগুলো দেখো 9টি ফিচার্স আমরা বা বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখলাম। একটি হলো অটো ক্যাটালাইটিক, নিজেই তৈরি করছে। সেমি কনজারভেটিভ অর্থাৎ অর্ধ সংরক্ষণশীল। রেপ্লিকন, যেখান থেকে রেপ্লিকেশন স্টার্ট হচ্ছে বা বলতে পারো ইউনিট।
এনার্জি কনজিউম, অবশ্যই অনেক বেশি এনার্জি লাগবে। বিভিন্ন বন্ড তৈরি, হাইড্রোজেন বন্ড, ফসফোডাইএস্টার লিঙ্কেজ বন্ড, বিল্ডিং ব্লক, অবশ্যই ওই ফসফেট গ্রুপগুলোকে যুক্ত করতে যেটি দরকার, অর্থাৎ ডিঅক্সিরাইবো নিউক্লিওটাইড ট্রাইফসফেট, হুইচ অলসো অ্যাক্টস অ্যাজ সাবস্ট্রেট, ORIC, which consist ARS, automated repeating sequence, Y shaped, which is also called replication fork, যাকে আমরা replication fork ও বলি, এবং RNA প্রাইমার। তাহলে এত কিছু গেল হচ্ছে রেপ্লিকেশনের বৈশিষ্ট্য। তো যে কোনো কিছু বা যে কোনো পদ্ধতি বলার আগে তোমাকে বৈশিষ্ট্য কি, তার প্রথম স্টেপগুলো আছে, সেগুলো কিন্তু আগে ভালো মতো মাথায় ঢোকাতে হবে। তুমি যদি ডিরেক্টলি আগে প্রসেসটির মধ্যে ঢুকে যাও এবং আমি যদি তোমাকে বলি এ এটা করে, সে সেটা করে, তোমার কিন্তু মাথার মধ্যে ঢুকবে না। তাই তোমাকে যে কোনো প্রসেস পড়ার আগে, যেমন যে কোনো পরীক্ষা পড়ার আগে তোমাকে উপকরণ এভাবে সাজিয়ে নিয়ে পড়তে হবে, ঠিক তেমনিভাবে কোনো প্রসেস পড়ার আগে তোমাকে এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে। নেক্সট পার্টটার মধ্যে আমরা আসবো, সেটা হলো এই যে রেপ্লিকেশন পদ্ধতির মধ্যে অনেক বেশি কিন্তু উৎসেচক দরকার। তাহলে পরের পার্টটাতে এবারে আমরা চলে যাই, সেটা হচ্ছে এনজাইমস অর্থাৎ উৎসেচক। তাহলে রেপ্লিকেশনের এতগুলো যে উৎসেচক রয়েছে, এই উৎসেচকের নামগুলো তোমাকে আমি ছোট ছোট করে আগে বলবো, তারপরে আমি এই রেপ্লিকেশন যে পদ্ধতিটি রয়েছে তার আমরা ডিটেলস ধরো প্রসেসটার মধ্যে কিন্তু চলে যেতে পারবো। তাহলে এই যে ধরো এই যে এনজাইমস বা উৎসেচকগুলো এখানে আমি দিয়েছি, যে এনজাইমসগুলো তোমার এখানে মেনলি ইনভলভমেন্ট থাকবে, সেই উৎসেচকগুলোর কয়েকটি 4-5টি উৎসেচক আছে মেনলি, সেগুলোই আমি আগে আলোচনা করে নিই। প্রথম নাম্বার উৎসেচকটা দেখো কি আছে, ফসফোরাইলেজ। ফসফোরাইলেজ এই উৎসেচকের কাজ হচ্ছে নিউক্লিওটাইডকে অ্যাক্টিভেট করা। নিউক্লিওটাইডকে অ্যাক্টিভেট করা। নিউক্লিওটাইড মানে হলো, আমরা গতদিন শিখেছি, একটি ফসফেট গ্রুপ থাকবে, একটি পেন্টোজ সুগার থাকবে, তার সাথে একটি নাইট্রোজেন বেস থাকবে। নিউক্লিওটাইড যদি অ্যাক্টিভেট না হয় তাহলে কিন্তু বন্ড তৈরি হতে পারবে না পরবর্তীতে, এবং নতুন ডিএনএ স্ট্র্যান্ডও তৈরি করতে পারবে না। সিম্পল ক্যালকুলেশন। তাহলে ফসফোরাইলেজটা কি করছে, নিউক্লিওটাইডকে সক্রিয় করে। এই নিউক্লিওটাইডকে কি করে সক্রিয় করে না, এটি দুটো ফসফেট গ্রুপকে লাগিয়ে দেয়। তাহলে এই ফসফোরাইলেজের প্রধান কাজটাই হচ্ছে তোমার কি না, দেখো ফসফেট, দুটি ফসফেট গ্রুপগুলোকে এক্সট্রা ভাবে লাগিয়ে দেয়। নাম্বার 2 হলো হেলিকেজ। এই হেলিকেজের ফাংশন হচ্ছে, এটা হচ্ছে আনওয়াইন্ডিং অফ ডিএনএ স্ট্র্যান্ড। তাহলে হেলিকেজের প্রধান বা মেন কাজটা হচ্ছে আনওয়াইন্ডিং, বা তুমি যেটাকে আমি নাম দিতে পারো আনজিপিং প্রসেস অলসো। আনজিপিং মানেটা কি, এ কি করে, ডিএনএর যে স্ট্র্যান্ডগুলি আছে এই স্ট্র্যান্ডগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনীগুলোকে ভেঙে দেয়। যদি ডিএনএর এই হাইড্রোজেন বন্ধনীগুলো ভেঙে যায় তখন কি হয়, এই ডিএনএ স্ট্র্যান্ডটা কিন্তু সেপারেট হয়ে যায়। তার মানে 3' to 5', একটা কি 5' to 3'। এটা করে থাকে হেলিকেজ। নেক্সট দেখো নাম্বার 3 বলেছে টোপো আইসোমারেজ, এর আরেকটি নাম ডিএনএ গাইরেজ অলসো। টোপো আইসোমারেজ ব্যাপারটি কি, দেখো হেলিকেজ তো ডিএনএ স্ট্র্যান্ডগুলিকে খুলে দিল, ভালো কথা। খুলে দেওয়ার পরেও কিন্তু ডিএনএ স্ট্র্যান্ডগুলো এরকম কয়েলিং থাকে, স্ট্রেট কাট হয়ে যায় না। কিন্তু টোপো আইসোমারেজ বা গাইরেজ যেটা, এ কি করে, এর যে স্ট্র্যান্ডগুলি আছে এটাকে অলমোস্ট দেখো একটু স্ট্রেট কাট বানিয়ে দেয়। তার মানে স্ট্রাকচারটি কি হয়ে গেল, ওয়াই শেপের স্ট্রাকচার হয়ে গেল না, তারপরে রেপ্লিকেশন ফর্ক ফরমেশন হয়ে গেল। নেক্সট আসো এসএসবিপি, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এর কাজটা কি, এর কাজটা হচ্ছে এই যে দুটো ডিএনএ স্ট্যান্ড এবার তোমার স্ট্রেট কাট হয়েছে, ভালো কথা, এই দুটো ডিএনএ স্ট্যান্ডকে ফার্দার জোড়া লাগতে দেয় না। এই যে দুটো ডিএনএ স্ট্যান্ড তৈরি হয়ে গেল, এই কিন্তু আবার পুনরায় জুড়ে যায় না, কারণ ডিএনএ দুটো স্ট্যান্ডের ধর্মটাই হলো ওই যে লাস্ট ক্লাসে আমরা শিখেছিলাম ডিন্যাচুরেশন রিন্যাচুরেশন প্রপার্টি, অর্থাৎ দুটো স্ট্যান্ড এগেইন জয়েন হতে পারে
তাই দুটো স্ট্যান্ডকে কি করে জয়েনিংয়ে বাধা দেয়। এটা করে থাকে এসএসবিপি, সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। নেক্সট আসো প্রাইমেস। এই প্রাইমেসটাই কি করে, ওই বৈশিষ্ট্যের মধ্যে আমরা পড়লাম ছোট ছোট আরএনএ প্রাইমার তৈরি করে। এই প্রাইমারগুলো কি হয় 3 প্রাইম এন্ডে গিয়ে বসে যায় এবং ডিএনএ পলিমারেজের সাথে কাজ করে 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 একটি নতুন ডিএনএ স্ট্যান্ড বানিয়ে দেয়। নেক্সট দেখো ডিডিডিপি, অর্থাৎ ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ। কি বললাম? ডিডিডিপি, ডিএনএ ডিপেন্ডেন্ট বা ডিএনএ নির্ভরশীল, অর্থাৎ সেটা ডিএনএ নির্ভর ডিএনএ পলিমারেজ। এরকম পলিমারেজ এই রেপ্লিকেশন করতে গিয়ে এটা প্রধান এনজাইম পলিমারেজ। যেমন তুমি যখন ট্রান্সক্রিপশন করবে তখন দেখবে আরএনএ পলিমারেজ। একে আমরা পল বলে ডিনোটেট করি, পল 1, পল 2, পল 3, এরকম 3 টাইপস অফ পলিমারেজ হয়ে থাকে। এই ডিএনএ পলিমারেজ হচ্ছে মুখ্য একটি কাজ করে, সেটা হলো পিডিইএল। পিডিইএল এই বন্ড তৈরি করে। এবার রহস্যটা কি? তোমরা ভাবছো স্যার পিডিইএলটা কি? পিডিইএল হলো ফসফো ডাইএস্টার লিঙ্কেজ বন্ড, অর্থাৎ ওই যে ফসফেট গ্রুপগুলো যে যুক্ত হয়েছে সেই ফসফেট গ্রুপগুলোর মধ্যে এবার বন্ড করে করে ডাইএস্টার বন্ড তৈরি করবে। নেক্সট যাও ডিএনএ লাইগেজ। এই লাইগেজ কথার অর্থ হচ্ছে জয়েনিং, অর্থাৎ জয়েন করা। ডিএনএর যে ছোট ছোট খণ্ডকগুলো তৈরি হবে সেগুলোকে জুড়ে দিবে, অনেকটা গাম টাইপের বলে। এটাকে আমরা মলিকুলার গামও নাম দেই, আঠা টাইপের। জুড়ে দিয়ে ডিএনএ স্ট্যান্ডগুলোকে জোড়া লাগিয়ে দেয়। আরেকটা আসো এন্ডোনিউক্লিয়াস। এন্ডোনিউক্লিয়াসটা কি করে, যদি কোনো জায়গায় ডিএনএর একটু নিউক্লিওটাইডের ঠিকঠাক ফরমেশন হয়নি তখন এন্ডোনিউক্লিয়াস ওই জায়গাটিকে আবার পুনরায় ভেঙে দেয়। ভেঙে দিয়ে আবার ডিএনএ লাইগেজ এসে জোড়া দিয়ে রেপ্লিকেশনটাকে সমাপ্তি করায়। তাহলে এই গেল আমাদের রেপ্লিকেশনের এনজাইম বা উৎসেচকগুলি। তাহলে দেখো তোমাদের এই উৎসেচকগুলি কিন্তু 1 মার্কসের কোশ্চেন হিসাবে খুব ইম্পর্টেন্ট। তাহলে আমি আবার একটু ছোট করে রিক্যাপ করে দিই। ফসফোরাইলেজ প্রধান কাজ নিউক্লিওটাইডকে সক্রিয় করা, দ্যাটস এনাফ। হেলিকেজ আনওয়াইন্ডিং, অর্থাৎ হাইড্রোজেন বন্ডগুলোকে ভেঙে দেওয়া। টোপোআইসোমারেজ আর গাইরেজ এ কি করছে, কয়েলিং টেনশনটাকে কমিয়ে দেয়, যে কয়েলগুলো থাকে সেগুলোকে স্ট্রেট করে দেয় বা রেপ্লিকেশন ফক স্টাইল করে দেয়। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন কিপ 2 ডিএনএ স্ট্যান্ড সেপারেট, দুটো ডিএনএ স্ট্যান্ডকে সেপারেট রাখতে সাহায্য করে। প্রাইমেজ প্রধান কাজ আরএনএ প্রাইমার তৈরি। পাইরোফসফোরাইলেজ এটাও আছে, এটা হচ্ছে হাইড্রোজেন বন্ধনী তৈরি করতে সাহায্য করে, অর্থাৎ বেস পেয়ারিং ফর্মে। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এটার কাজ হচ্ছে ফসফোডাইএস্টার লিঙ্কেজ করা। এবং আরেকটি কাজ দেখো প্রুফ রিডিং। প্রুফ রিডিং মানে কি, যে কোনো জায়গায় ডিএনএ রেপ্লিকেশন হতে গিয়ে কোনো একটু সমস্যা দেখা দেয়নি তো, রেপ্লিকেশনটা ঠিকঠাক হয়েছে তো। যেমন তুমি পরীক্ষার শেষে একটু লাস্ট মিনিট সাজেশন দেখে নাও না, যে একটু আমার এই জায়গাটাতে সমস্যা নেই তো, আমি পরীক্ষায় ভালো মতো লিখতে পারবো তো, আরেকটু বইটা একটু ঝালিয়ে নিই। তো সেরকমই তুমি যেমন বইটা একটু ঝালিয়ে নিয়ে তোমাকে প্রুফ করে নাও যে আমি এবার ফাইনালের জন্য প্রিপেয়ার আছি, ঠিক তেমনিভাবে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এ প্রুফ রিডিং হিসাবেও কাজ করে। আর লাইগেজ তো বললাম এ কি করে, ডিএনএ স্ট্যান্ডগুলোকে কিন্তু জোড়া বা সংযোগ লাগিয়ে দেয়, কারণ এ একটু গাম বা আঠা টাইপের হিসাবে কাজ করে। তাহলে আমার প্রিয় শিক্ষার্থী, তোমরা রেপ্লিকেশন যে পদ্ধতির মধ্যে উৎসেচক রেপ্লিকেশনের বৈশিষ্ট্যগুলো অলমোস্ট জানতে পারলে এবং শিখতে পারলে। এইবার আমরা রেপ্লিকেশন প্রসেসের মধ্যে চলে যাব। প্রসেস অফ ডিএনএ রেপ্লিকেশন। তাহলে আমি এবার এখানে ছবি এঁকে তোমাকে বোঝাবো, আশা রাখবো তোমার উৎসেচকের কাজগুলো অল্প অল্প হলেও মাথায় ঢোকাতে পেরেছো।
সেই উৎসেচকের কাজগুলোই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করেই রেপ্লিকেশনের সমাপ্তি ঘটাবো। তাহলে ধরা যাক এটা হলো একটি ডিএনএর ছোট খণ্ডক। তাহলে এই খণ্ডকটিকে আমরা নাম দিয়ে দিলাম রেপ্লিকন, ইউনিট অফ রেপ্লিকেশন, যেখান থেকে দেখো রেপ্লিকেশন প্রসেসটি স্টার্ট হচ্ছে। এবার প্রথম নাম্বার যে পার্টটির মধ্যে আসবে, প্রথমে যে একটা আমরা এনজাইম দেব, সেই এনজাইমটাকে আমরা বলবো হচ্ছে হেলিকেজ। আমি এনজাইমগুলো ইওলিশ করে দেখাচ্ছি। হেলিকেজ, হেলিকেজ। এই রেপ্লিকনের অর্থাৎ ইউনিট অফ রেপ্লিকেশন ডিএনএর যে পার্টিকুলার স্থানেই স্টার্ট হবে রেপ্লিকেশন প্রসেসটি, সেটাকে আমরা কি নাম দেব? অরি। তার মানে কি অরিজিন অফ রেপ্লিকেশন বলবো। তো হেলিকেজ কি করছে? আনওয়াইন্ডিং অফ ডিএনএ স্ট্যান্ড। এই ঠিক আছে, এই যে আনওয়াইন্ডিং অফ ডিএনএ স্ট্যান্ড হলো, তার মধ্যে দেখো ধরো দুটো স্ট্যান্ডকে আমরা অবশ্যই নেমিং দিতে হবে। একটাকে ধরো আমরা বললাম 5 প্রাইম টু 3 প্রাইম এবং অপর এন্ডটাকে আমি বললাম হলো 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে হেলিকেজটা কি করলো দেখো? আনজিপিং অর্থাৎ আনওয়াইন্ডিং করে দিল। কোথায়? না একটি নির্দিষ্ট স্থানে অর্থাৎ পার্টিকুলার এরিয়াতে। যেই পার্টিকুলার এরিয়াকে আমরা বললাম অরিসি, অরিজিন অফ রেপ্লিকেশন, এখান থেকে স্টার্ট হলো। তো এটা গেল 1 নাম্বার হেলিকেজ। সেকেন্ড নাম্বার যে এনজাইমটি আসবে সেটা হলো টোপো আইসোমারেজ। টোপো আইসোমারেজ, যার অপর নাম ডিএনএ গাইডেজ অলসো। এটা কি করে? এই যে ডিএনএ দেখো সেপারেট হলেও এই যে দুটো স্ট্যান্ড আছে, এই দুটো স্ট্যান্ড কিন্তু একটু কয়েলিং অবস্থায় আছে। এ কি করছে? রিডিউস করছে কয়েলিং টেনশন, অর্থাৎ এ কিন্তু অনেকটা এবার স্টেট কাট ফরমেশনে হয়ে যাবে। যদি এবার সে স্টেট কাট ফরমেশনে হয়ে যায়, তাহলে এই হয়ে গেল, তাই না? তাহলে ব্যাপারটিকে তুমি এবার নাম দিয়ে দাও। তাহলে এই যে কয়েলিংটা উপরের দিকটা আছে, এটাও অলমোস্ট দেখো স্টেট কাট হয়ে যাবে, যেহেতু এটা কয়েলিং টেনশনটাকে রিডিউস করে দিয়েছে। এই দেখো, তার মানে কি হলো? অনেকটা ওয়াই শেপেড অর্থাৎ রেপ্লিকেশন ফর্ক ফরমেশন করে দিল। তাহলে এই একটি স্ট্যান্ডকে আমরা কি বললাম? 5 প্রাইম টু 3 প্রাইম, আর এটাকে বললাম 3 প্রাইম টু 5 প্রাইম। এবার এই যে 5 প্রাইম টু 3 প্রাইম এই যে স্ট্যান্ডটি আমি বলেছি, এই স্ট্যান্ডটিকে আমরা নাম দেব কোডিং স্ট্যান্ড। কোডিং স্ট্যান্ড। এবং অপোজিট স্ট্যান্ডটাকে আমরা নাম দিব টেমপ্লেট স্ট্যান্ড। কোডিং স্ট্যান্ড অ্যান্ড টেমপ্লেট স্ট্যান্ড। তাহলে এটা গেল টোপো আইসোমারেজ। নেক্সট যে পদ্ধতির মধ্যে আমরা তাহলে দেখো টোপো আইসোমারেজ হয়ে যাওয়ার পরে এখানে কিন্তু রেপ্লিকেশন ফর্ক তৈরি হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এই পার্টিকুলার এরিয়াটার মধ্যে একটু লক্ষ্য করো, এখানে এবার এসএসবিপি এনজাইমটি দিয়ে দেওয়া হয়। তাহলে এটাকে আমি নাম দিয়ে দিলাম সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন। এই এনজাইমটার কাজ কি? এই দেখো, কিপ দ্য 2 ডিএনএ স্ট্যান্ড সেপারেট। দেখো দুটো ডিএনএ স্ট্যান্ড আলাদা বা সেপারেট রয়েছে, মানে ফার্দার আর কিন্তু জুড়তে দেবে না। তাহলে এসএসবিপি যখন তোমার ফাংশন করে দিচ্ছে, এবার যে এনজাইমটা আসবে সেটা হচ্ছে তোমার ফসফোরাইলেজ। ফসফোরাইলেজ, তারপর আসবে ধরো পাইরোফসফোরাইলেজ। তো এরকমই যদি তুমি বলো যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার পদ্ধতির মধ্যে এনজাইমের নামটা আমি আবার ওইভাবে ধরো লিখলাম পাইরোফসফোরাইলেজ। পাইরোফসফোরাইলেজ এ কি করবে? এই যে স্ট্যান্ডগুলো আছে, এই স্ট্যান্ডগুলোর মধ্যে হাইড্রোজেন বন্ড ফরমেশনে হেল্প করবে।
তাহলে একই রকমভাবে ওই স্ট্যান্ডটাকে আমি এইভাবেই দেখাই, এই একটা ধরো, এই একটা ধরো, হয়ে যাওয়ার পরে তাহলে এটা হচ্ছে 5 প্রাইম 3 প্রাইম, এটা কি 3 প্রাইম টু 5 প্রাইম, এই স্ট্যান্ডগুলো। এবং এই স্ট্যান্ডগুলোর মধ্যে এই পাইরোফসফোরাইলেজ এ কিন্তু হাইড্রোজেন বন্ড ফর্মেশনে হেল্প করতে থাকে। পরবর্তীতে এই পাইরোফসফোরাইলেজের সাথেই মেন আরেকটি এনজাইম যেটা আমরা দেব সেটা হলো ধরো ফসফোরাইলেজ, অর্থাৎ এই এনজাইমটাই একভাবে কাজ করতে পারে। তাহলে পাইরোফসফোরাইলেজ বলো বা তুমি ফসফোরাইলেজও তুমি নাম দিতে পারো, ফসফোরাইলেজ একইভাবে এই দুটো স্টেপের মধ্যে এ কি করছে যে এবার লিঙ্কেজ বা বন্ডগুলোকে কিন্তু তৈরি করতে থাকবে। কীরকম লিঙ্কেজ? ধরা যাক এসএসবিপি আগেরটার মধ্যে দুটো ডিএনএ স্ট্যান্ডকে সেপারেট রেখেছিল, ফসফোরাইলেজ এসে এর প্রধান কাজটি করবে হচ্ছে অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইড, অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইড অর্থাৎ নিউক্লিওটাইডকে সক্রিয়করণ। কীরকমভাবে সক্রিয়করণ? এ কি করবে, দুটো ফসফেট গ্রুপকে এক্সট্রা লাগিয়ে দেবে। ওই যে প্রথম যে আমরা এনজাইমের মধ্যে পড়েছিলাম যে ফসফোরাইলেজ যে অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইড, এ ফসফেট গ্রুপকে জোড়া লাগিয়ে দেয়, জোড়া লাগিয়ে দিয়ে এখানে কি হয়, নিউক্লিওটাইডগুলো কিন্তু অলমোস্ট সক্রিয় হয়ে যায় অর্থাৎ অ্যাক্টিভেট হয়ে যায় এরকমভাবে। তাহলে এটাও 5 প্রাইম টু 3 প্রাইম, এটাও ধরো 3 প্রাইম টু 5 প্রাইম হয়ে যাওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের ভাবে নিউক্লিওটাইডগুলো কিন্তু সক্রিয় হওয়া স্টার্ট করে দিয়েছে। এই কাজটা করে হচ্ছে ফসফোরাইলেজ। তাহলে দেখো হেলিকেজ, টোপোআইসোমারেজ, এসএসবিপি, পাইরোফসফোরাইলেজ, ফসফোরাইলেজ, যে প্রধান কাজ দেখো নিউক্লিওটাইড সক্রিয় করো। এবার নেক্সট যে আসবে সে হচ্ছে প্রাইমেজ, দ্যাট ইজ কল আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমার। এটার কাজটা খুব ইম্পর্টেন্ট। এ কি করছে, এই জায়গাটার মধ্যে এসে তাহলে এটা হচ্ছে ধরো 5 প্রাইম 3 প্রাইম 3 প্রাইম 5 প্রাইম, এখানে এসে এ প্রত্যেকটি 3 প্রাইমের মধ্যে করে একটি প্রাইমার লাগিয়ে দিচ্ছে এরকম। তা দেখো এই যে ছোট একটা ডটের মতো দেখা যাচ্ছে, এটাকে আমি একটু ডিপভাবে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একটি প্রাইমার এখানে 3 প্রাইমে, এই একটি দেখো 3 প্রাইমে, তাহলে এটাকে আমরা নাম দিলাম আরএনএ প্রাইমার। তাহলে এ প্রাইমার লাগিয়ে দিল, আরএনএ প্রাইমার অর্থাৎ প্রাইমেজ নামক উৎসেচক এখানে কাজ করবে, প্রাইমেজ। তাহলে এটাকে তুমি ব্র্যাকেটে প্রাইমেজও করতে পারো, প্রাইমেজ। এই যে প্রাইমেজ হুইচ কনসিস্ট অফ আরএনএ প্রাইমার, অর্থাৎ প্রাইমেজ অসংখ্য বা 6 থেকে 7 জোড়া নিউক্লিওটাইড, এরকম নিউক্লিওটাইড নিয়ে প্রাইমারগুলো তৈরি হয়। এই প্রাইমার যদি না আসে তারপরে যে মেন উৎসেচকটা এবার আসবে অর্থাৎ রেপ্লিকেশন করার জন্য, সেটা হলো ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, তাই তো? ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এ কিন্তু ফাংশনিং করতে পারবে না, কারণ ডিএনএ ডিপেন্ডেন্ট নামের মধ্যেই পাচ্ছ দেখো এই নির্ভরশীল, তার মানে এর কাজের জন্যই কিন্তু সেই আরএনএ প্রাইমারটা দরকার। এই ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এবার আমি উপরের পার্টটাকে ধরো মুছে দিচ্ছি, এই জায়গাটাকে। এ কি করছে, বিভিন্ন পিডিইএল অর্থাৎ ফসফোডাইএস্টার যে লিঙ্কেজগুলো আছে সেগুলো কিন্তু তৈরি করে দিচ্ছে। কোথায়? এই যে 5 প্রাইম টু 3 প্রাইম এবং 3 প্রাইম টু 5 প্রাইম এই স্ট্যান্ডগুলোর মধ্যে। এই জায়গাটি ভালো মতো লক্ষ্য করো, এ এখানে এসে বা ধরো এইভাবে এই করলো, তাহলে এটা হলো 5 প্রাইম টু 3 প্রাইম 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ এর প্রধান কাজ হচ্ছে পিডিইএল, অর্থাৎ এই স্ট্যান্ডটার মধ্যে দেখো একটি স্ট্যান্ড অটোমেটিক বানিয়ে দিল এই কোডিং স্ট্যান্ডটার মধ্যে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট এই যে অপোজিট স্ট্যান্ডটা আছে এইখানেও যে ক্ষুদ্র ক্ষুদ্র ফসফোডাইএস্টার লিঙ্কেজ বা বন্ধনীর দ্বারা যেই স্ট্যান্ডটি বানালো সেটি কিন্তু এরকম ব্রেকডাউন ভাবে হলো। তার মানে এখানে ফসফেস্টার বন্ধনীগুলোকে দেখো জোড়া বা লাগিয়েছে ঠিকই, কিন্তু কন্টিনিউয়াস কিন্তু এরকম একটা ডিএনএ স্ট্যান্ড পাওয়া যায়নি। তাহলে এই যে স্ট্যান্ডটি হয়েছে এখানে দেখো পাট করে দেখো এই স্ট্যান্ডগুলো আমরা এখানে পেয়েছি এরকম, অর্থাৎ ছোট ছোট খণ্ডক করে এইভাবে। এই খণ্ডকটা বিজ্ঞানী ওকাজাকি প্রথম আবিষ্কার করেছিলেন, তাই এই খণ্ডকটাকে আমরা ওকাজাকি খণ্ডকও নাম দিই, ওকাজাকি খণ্ডক।
তাহলে এটা হলো সেই ডিসকন্টিনিউয়াস স্ট্যান্ড বা ল্যাগিং তন্ত্রীও বলা হয়, আর এটা হলো সেই কন্টিনিউয়াস স্ট্যান্ড বা লিডিং তন্ত্রী। ক্লিয়ার ব্যাপারটি? তাহলে ওকাজাকি যে খণ্ডক তৈরি হচ্ছে সেটা কিন্তু দেখো এই স্ট্যান্ডটার মধ্যে তৈরি হয় এবং ছোট ছোট খণ্ডকে তৈরি হয়। আর তার মানে অবশ্যই এখানে বোঝা যায় যে এর মাঝখানে দেখো ওই যে ফসফোয়েস্টার বন্ধনীগুলো কিন্তু আছে, যেগুলোকে কিন্তু জোড়া লাগাতে পারিনি, মানে ওই পুরোপুরিভাবে তৈরি করতে পারিনি। তাহলে এই জায়গাগুলোকে কি করতে হবে? এবার ফিল আপ করতে হবে। যে কোনো জিনিস ফিল আপ বা জয়েন করার জন্যে অবশ্যই কি একটি আঠা দরকার। তাহলে সেই আঠাটা এবার কি হবে? ডিএনএ লাইগেজ। লাইগেজের কাজ হচ্ছে জয়েন করা। যেই ডিএনএ লাইগেজ তুমি দিয়ে দিলে তখন কি হলো? এই জায়গাগুলো হচ্ছে জয়েন্ট হয়ে গেল। জয়েন্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিক্যালি আমরা এখান থেকে নিউলি ফর্ম দেখো একটা ডিএনএ স্ট্যান্ড, মানে একটা প্যারেন্টাল স্ট্যান্ড, একটা দেখো ডিএনএ নিউলি ফর্ম ডিএনএ স্ট্যান্ড আমরা পেলাম, যেটাকে আমি নতুনভাবে যদি আগেরটার মতো কালার করে তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এই যে স্ট্যান্ডটা করে দিলাম। তাহলে একটা দেখো প্যারেন্টাল স্ট্যান্ড থেকে আমরা অনুরূপভাবে কিন্তু একটা ডটার স্ট্যান্ড পেয়ে গেলাম। তাহলে আগেরটা এটা কি ছিল? 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এটা অবশ্যই কি হবে? 3 প্রাইম টু 5 প্রাইম হলো। আর এই প্যারেন্টাল স্ট্যান্ডটা কি ছিল? 3 প্রাইম টু 5 প্রাইম। তাহলে এটা কি হবে? 5 প্রাইম টু 3 প্রাইম। তাহলে এই যে খণ্ডকটা, যেটা ওকাজাকি খণ্ডক, সেখানে লাইগেজ দেখো জয়েন্ট হয়ে সেই সেগমেন্টটাকে পুরোপুরি বানিয়ে দিয়েছে। এভাবে একটি রেপ্লিকেশন প্রসেস হয়ে থাকে। এবং আরেকটি কথা দেখো, এই যে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এই যে ব্যাপারটি রয়েছে, এ তো পিডিইএল তৈরি করে স্ট্যান্ডগুলো তৈরি করছে এবং এ কিন্তু প্রুফ রিডিং হিসাবেও কাজ করে, যে কাজটা করতে করতে গিয়ে সে কোথাও ভুল করেছে কিনা। যদি ভুল বা কিছু ভ্রান্তি হয়ে যায়, সে পুনরায় ভাবে ওই লাস্টে যে একটা টুসূচক বলেছিলাম এন্ডোনিউক্লিয়াস, সে ওই জায়গাটা ভেঙে দিয়ে আবার লাইগেজ দিয়ে জয়েন করে স্ট্যান্ডটাকে বানাতে থাকে। তো এই টোটাল প্রসেসটার মধ্যেই আমাদের কি হয়? রিপ্লিকেশন পদ্ধতির সমাপ্তি ঘটে। তো আমার প্রিয় শিক্ষার্থী, জিনিসগুলো যেমন আমি বোর্ডে চক ডাস্টার মেথড ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু খাতায় এরকম প্র্যাকটিস করে করে বুঝবে। এনজাইমের নামগুলো তোমরা যদি এরকম প্র্যাকটিস করে একটু লেবেলিং করে করে পড়ো, আশা রাখবো তোমাদের এই প্রসেসগুলো কিন্তু অতটা কমপ্লিকেটেড মনে হবে না। তো এই ব্যাপারটির মধ্যে আসার পরে যে রেপ্লিকেশন যে প্রসেসটি আমি করলাম, তাহলে সেটাকে যদি আরেকবার একটু আমি ফিডব্যাক বা রিক্যাপ করে নেই, তাহলে প্রথমে রেপ্লিকন, তারপর আসে হচ্ছে হেলিকেজ, তারপর আসে টোপো আইসোমারেজ, ঠিক আছে, রিডিউস দ্য এই হেলিক্যাল স্ট্রাকচার অর্থাৎ কয়েলিং টেনশনটাকে কমিয়ে দেয়। সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন দুটো স্ট্যান্ডকে সেপারেট রেখে দেয়। পাইরোফসফোরাইলেজ, ফর্মেশন অফ এইচ বন্ড। তারপর হলো ফসফোরাইলেজ, অ্যাক্টিভেশন অফ নিউক্লিওটাইড, অর্থাৎ এ কী করছে? ফসফেট গ্রুপগুলোকে এক্সট্রা লাগিয়ে দিচ্ছে। এবং যখনই এক্সট্রা লাগিয়ে দিচ্ছে, মনে রাখবে এটার মধ্যে অনেক এনার্জি দরকার পড়ে। আবার যখন ব্রেক হয়ে যায় তখন আবার এনার্জিগুলো রিলিজ হয়ে যায়। তাই তো আমরা রেপ্লিকেশনকে কিন্তু এনার্জি কনজিউমিং প্রসেস বলেছিলাম। তারপরে আসো প্রাইমেস, এ ছোট ছোট আরএনএ প্রাইমার লাগিয়ে দেয়। এই যে দুটো বিন্দি ডট, দুটো দেখো ডটের মতো অংশ দিয়ে দিয়েছি। ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ, এ প্রাইমারের সহযোগিতায় এইগুলোর মধ্যে ফসফোডাইএস্টার লিঙ্কেজ তৈরি করে একটি স্ট্যান্ড বানাতে থাকে। কিন্তু বানাতে বানাতে এই স্ট্যান্ডটাকে আমরা বলবো, যেটা দেখো কন্টিনিউয়াস হয়ে গেছে, এটাকে বলবো লিডিং তন্ত্রী। আর যেটা দেখো ডিসকন্টিনিউয়াস, এখানে ভেঙে ভেঙে স্ট্যান্ডগুলো তৈরি হয়েছে, যা বিজ্ঞানী ওকাজাকির নামানুসারে ওকাজাকি খণ্ডক বা ল্যাগিং তন্ত্রীয় নাম দিয়ে থাকে। পরবর্তীভাবে এখানে লাইগেজের দ্বারা এই স্ট্যান্ডটা জয়েন্ট হয়ে দেখো একটি নতুন ডটার ডিএনএ আমরা পেয়েছি এবং রেপ্লিকেশন পদ্ধতিটার সমাপ্তিকরণ করে দিলাম। তো আমার প্রিয় শিক্ষার্থী, আমরা রেপ্লিকেশন করার পরে তৃতীয় পর্বের ক্লাস কমপ্লিট করে আবার আমরা নেক্সট ক্লাসটার মধ্যে ট্রান্সক্রিপশন পদ্ধতিটা শুরু করব।